দর্শক, আবারও সেই মামলা, আবারও সাজানো মামলা হিসেবেই এটাকে অনেকে বলছেন। সেই রকম একটা মামলা, যে মামলার ঘটনাটা বলা হচ্ছে গত বছরের আগস্টের 5 তারিখে দুপুর 2টা-2:30টার দিকে মিরপুরে সেখানে একজন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছিল। তারপর তাকে হাসপাতালে নেওয়ার পরে সেই তরুণ মারা যায়। সেই মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার এতদিন পরে এসে, প্রায় 8 মাসেরও বেশি সময় পরে এসে একটি হত্যা মামলা দায়ের করা হলো, যেখানে আসামি করা হয়েছে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, উকিল সহ 407 জনকে। এটাকে সাংবাদিকদের হেনস্থা করার একটা উপায় বলে অনেক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে লেখালেখি শুরু করেছেন। তারা বলছেন যে সরকার কথা দিয়েছিল সাংবাদিকদের উপরে কোনো জুলুম করা হবে না, সাংবাদিকদের নামে কোনো মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দেয়া হবে না, কিন্তু আবারও সেটা দেয়া হয়েছে। সেখানে প্রায় 25 জনেরও বেশি সাংবাদিকের নাম রয়েছে। সেই দৃশ্য যখন আমরা দেখলাম, গত 20 তারিখে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু গতকালকে রাতে এই খবরটা প্রকাশ্যে এসেছে। মিরপুর থানা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই মামলাটা হয়েছে 407 জনের নামে, যেখানে বাংলাদেশের বরেণ্য সাংবাদিকরা রয়েছে। সেই সাংবাদিকদের মধ্যে 2-1 জনের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভালো যোগসাজশ ছিল, কিন্তু তারা কি মিরপুরে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? অনেক ব্যবসায়ীর নাম রয়েছে, যেমন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডির নাম রয়েছে। এই হাসিনা সরকারের সাবেক একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক, তার নাম রয়েছে। তার নাম থাকতেই পারে, হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি, হাসিনা সরকারের সুবিধাভোগী, তার নাম যে কোনোভাবে যে কোনো জায়গায় ঢুকিয়ে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হতেই পারে। কিন্তু যে সকল সাংবাদিকের নাম এখানে আসলো এবং যে সকল সাংস্কৃতিক কর্মীর নাম আসলো, বিশেষ করে ইরেশ জাকেরের নাম এসেছে, সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আবারও একটা মামলা, আবারও একটা বেশ সাজানো গোছানো মামলা, 407 জন আসামি, এবং বলা হচ্ছে যে এই 407 জন আসামি, তাদের হুকুমে 50-60 জনের একটা দল গিয়ে মিরপুরে 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট একজনকে আহত করে, যিনি পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় বলছিলাম ইরেশ জাকেরের কথা, এশিয়াটিকের তিনি বর্তমান কর্ণধার, তাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং তাকে নিয়ে যে লেখালেখি হচ্ছে সেটা হচ্ছে যে 32শে জুলাই, যে হিসেবে 36 জুলাই হচ্ছে 5 আগস্ট, সেই হিসেবে 32 জুলাই তিনি অন্যান্য সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে নিজেকে সামিল করেছিলেন। নিজেকে সামিল করা সত্ত্বেও তিনি এই ধরনের মামলা থেকে রেহাই পেলেন না, তিনিও অভিযুক্ত হলেন। তাই বৈষম্যবিরোধী আন্দোলনের যারা বিপক্ষ শক্তি, অর্থাৎ আওয়ামী লীগের যারা সাপোর্টার, তারা আবার ইরেশ জাকেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের ট্রল করছেন। কিন্তু এগুলো, তার আগে আমরা দেখেছি যে এশিয়াটিক, ইরেশ জাকেরের যে প্রতিষ্ঠান, সেই এশিয়াটিকের অনেক যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো জব্দ করা হয়েছে। সেখানে কোনো দুর্নীতি থাকলে সেই দুর্নীতির তদন্ত হতেই পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইরেশ জাকের কি মিরপুরে গিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন? এই ঘটনাগুলো যেটা হয়েছে, সাংবাদিক জয় মামুনের নাম এসেছে। জয় মামুন কি সাংবাদিকতা ছেড়ে মিরপুরে গিয়েছিলেন? এই প্রশ্নগুলো আসছেই। মামলায় হাসিনা সরকারের আমলে সাবেক মন্ত্রী, এমপি, ঢাকার সাবেক 2 মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী সহ 407 জনের নাম উল্লেখ করা হয়েছে বলে বিডি নিউজ 24 নিশ্চিত করেছে। সেখানে যাদের নাম এসেছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়,
তার নাম থাকতেই পারে। শেখ হাসিনা পুত্র জয়ের নাম থাকা আশ্চর্যজনক কিছু নয়। যে কোনো কারণে যে কোনো হাজার হাজার মামলা হলে হাজার হাজার মামলায় শেখ হাসিনা জয়ের নাম দিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগ নেতা অনেকে রয়েছেন যাদের নাম দিলে এত বেশি আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কিন্তু কিছু নাম, বিশেষ করে সাংবাদিক সাংস্কৃতিক কর্মীদের মাঝে কিছু নাম যাদেরকে হয়রানিমূলক এই মামলা দেওয়া হয়েছে, এতে করে সরকার বিতর্কের মধ্যে পড়বে, সরকারের ভালো উদ্দেশ্য বাধাগ্রস্ত হবে। এটা নিয়ে সরকার যে ধরনের সমালোচনার মধ্যে পড়বে, সেই সমালোচনার জবাব দেওয়া সরকারের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। যাদের নাম রয়েছে তাদের নামগুলো একটু কয়েকজনের নাম আমি বলিনি। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানক, তাজুল ইসলাম, হাসান মাহমুদ, কামরুল ইসলাম, ফারুক খান, আসাদুজ্জামান নূর, জাহিদ মালিক স্বপন, এই ব্যাপারগুলো তো রয়েছে। আমি আওয়ামী লীগ নেতাদের এত নাম বলতে চাই না। এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান, আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর, পরিচালক সাদাত সোবহান তানভীর, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ, এশিয়াটিক 360 গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকের, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি অলরেডি জেলে রয়েছেন। সাংবাদিকদের মধ্যে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, শাবান মাহমুদ, আরিফ হাসান, মোজাম্মেল হক বাবু, নাইমুল ইসলাম খান। নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হয়েছিলেন। তাকে যে কোনো কারণেই হোক, তার উপরে রাগের কারণে তার নাম অন্তর্ভুক্ত করা খুব একটা যে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। ইকবাল সোবহান চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করলে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কিন্তু যে নামগুলো এর বাইরে, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নঈম নিজাম, সুভাষ সিংহ রায়, শ্যামল দত্ত, ফারজানা রূপা, মুন্নি সাহা, জয় মামুন, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, মঞ্জুরুল হাসান বুলবুল, হারুনুর রশিদ, নাসিরুদ্দিন সাথী। নাসিরুদ্দিন সাথী হচ্ছে মাই টিভির মালিক, নবনীতা চৌধুরী, আবুল কালাম আজাদ, ওমর ফারুক, শফিকুর রহমান, ফরিদা পারভিন, মাসুদা ভাট্টি, এই নামগুলো রয়েছে। আইনজীবীদের মধ্যে সৈয়দ রেজাউর রহমান, নজিবুল্লাহ হিরু, দুদকের সাবেক 2 প্রসিকিউটর খুরশিদ আলম খান, মোশাররফ হোসেন, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল, ইসির সাবেক 3 সদস্য সহ অনেককেই এই মামলায় আসামি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ঘটনার দিন 5 আগস্ট দুপুর 2:30টার দিকে ছাত্র জনতার মিছিল মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাওয়ার সময় আসামিদের নির্দেশে, এই যে 407 জন, সেই 407 জনের নির্দেশে তাদের দলীয় 5 শতাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায়। মামলায় আরও বলা হয়েছে তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, রাইফেল, শটগান, পিস্তলের গুলি ছোড়ে এবং ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়। সে সময় আসামিদের গুলিতে শ্রাবণ আহত হন। চিকিৎসার জন্য রিকশায় করে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখানে অভিযোগ করা হয়েছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, রাইফেল, এগুলো তো পুলিশ ব্যবহার করে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, এগুলো সাধারণ জনগণ কোথায় পাবে? সন্ত্রাসীরা কোথায় পাবে? সন্ত্রাসীরা রাইফেল পেতে পারে, পিস্তল পেতে পারে, ককটেল পেতে পারে, গ্রেনেড পেতে পারে, কিন্তু এই সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলো কিভাবে আসে? এই লেখাই বলে দিচ্ছে যে মামলা অপরিপক্ক মামলা। কিন্তু এই মামলা দিয়ে, এই মামলা সরকারের ইমেজের যে ক্ষতি করবে, সরকারকে নিয়ে যত প্রত্যাশা মানুষের, এবং প্রত্যাশার কারণে অনেকে দাবিও করছেন যে এই সরকার আগামী 5 বছর থাকুক। দল নিরপেক্ষ একটা সরকার থাকলে রাজনীতির যে নোংরা খেলা, সেই নোংরা খেলা থেকে মুক্ত থাকতে পারবো আমরা ভালো থাকবো। কিন্তু ভালো থাকার পরিবর্তে যদি এরকম দৃশ্য আমরা দেখতে পাই, অযথা হয়রানিমূলক মামলা, যারা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না, যারা দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না, এরকম মানুষদের যদি আপনি এরকম হয়রানি করেন। ইরেশ জাকেরের কথা বলছিলাম, তিনি তো জুলাই আন্দোলনে নিজেকে শরিক করেছিলেন। জয় মামুন জুলাই আন্দোলনের সময়
নিজেকে শরিক করেছিলেন নানা রকমের লেখালেখি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনের পক্ষে তার লেখালেখি আমরা দেখেছি। তাহলে এই নামগুলো কেন আসে, কিভাবে আসে, এই প্রশ্ন তো আসতেই পারে। আপনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আওয়ামী লীগের দোসর কিংবা শেখ হাসিনার দোসর হিসেবে ট্রিট করতেই পারেন, তাকে যে কোনোভাবে সাজা দেওয়ার অজুহাত খুঁজতেই পারেন, কিন্তু যারা নিরপরাধ, বিশেষ করে সাংবাদিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রের কর্মী, তাদেরকে যদি আপনি অযথা বিরক্ত করেন তাহলে সেটা আন্তর্জাতিকভাবে খবর হবে এবং মানবাধিকারের প্রশ্ন উঠবে। আর মানবাধিকারের প্রশ্ন যখন উঠবে তখন সরকারের বিরুদ্ধে নানা রকমের চাপ আসবে, সেটা নিশ্চয়ই সরকার চাইবে না। আমার মনে হয় যে অতি উৎসাহী কিছু মানুষ সরকারকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো করছে। এই কাজগুলো সরকারের উচিত কঠোর হাতে নিয়ন্ত্রণ করা, দমন করা, তা না হলে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই গুটি কয়েক মানুষই যথেষ্ট। হয়তো খোঁজ নিয়ে জানা যাবে যে যিনি বাদী তিনি এই আসামিদের কারো নাম শোনেনি জীবনে, এদেরকে কাউকে চিনেনি না। এই ব্যাপারগুলো যেন না ঘটে। যে প্রত্যাশা আমাদের যে আমরা ভালো থাকব ডক্টর ইউনূস সরকারের আমলে, আর রাজনীতির নোংরা খেলা হবে না, সেই প্রত্যাশা যেন আমাদের অপূর্ণ না থাকে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।